ঠিকই বলেছো। তুমি সব সময় আমাকে বোকা বানিয়ে দাও। তবে আজকাল তোমার বোকা বানানো প্রোটোকলটা কেমন পাল্টে গেছে। আমার না কেন যেন খুব ভয় হচ্ছে। এমন কিছু কি আছে যা আমার জানা দরকার? যদি থেকে থাকে তাহলে প্লিজ বলে দাও আমাকে। এমন যেন না হয় যে পরবর্তীতে জানানোর জন্য তুমি অনেক দেরি করে ফেলো। ট্রাস্ট মি খুশি, দেন আই উইল বি নট এবল টু ফরগিভ ইউ। নিজের মর্মবেদনা কোনোভাবে সামলে নিয়ে খুশি অন্যদিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলল, প্রহর প্লিজ, তোমাকে আগেও বলেছি এমন কিছুই না, প্লিজ বারবার এক কথা বলো না। প্রহর মলিন সুরে বলল, ঠিক আছে খুশি, তুমি আরাম করো এখন। কথাটা বলে প্রহর বাইরে চলে গেল। খুশি প্রহরের যাওয়ার পানে তাকিয়ে বেদনার্ত কণ্ঠে বলল, Even I'm not forgive myself to hurt you like this. I'm sorry, প্রহর। ফাহিম মুখ থেকে উঠতেই দেখল তিশা ওর জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ফাহিম উঠে বসে তিশার হাত থেকে কফির মগটা নিয়ে বেডের পাশের টেবিলে রেখে বলল, আপনার আর এসব করার দরকার নেই। ইউ আর ফ্রি নাও, যান ফ্রেন্ডসদের সাথে গিয়ে এনজয় করুন। তিশা হালকা অবাক হয়ে বলল, কেন? আমি কি কোনো ভুল করেছি? আরে না না, আপনি কোনো ভুল করেননি। তাহলে এভাবে বলছেন যে? আপনি তো বলেছিলেন আপনি যতদিন এখানে আছেন আপনার সব কাজ আমাকে করতে হবে। হ্যাঁ বলেছিলাম, তবে আমি জানতাম না যে আমিও সে একই কাজ করছি যা আপনি এতদিন এক্সপিরিয়েন্স করেছেন। আমিও তো সেই আপনার বাবা দুলাভাইয়ের মতো একটা মেয়ের উপর নিজের মিথ্যা অহংকার ফলাচ্ছি। যদিও এসব কিছু শুধুই মজার ছলে হয়েছে, তবুও কাজটা তো সেই একই হচ্ছে। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আই এম সরি। আপনাকে আর এখন থেকে এসব কিছু করতে হবে না। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আমি বিয়ের ব্যাপারে কিছুই বলবো না। তিশা মুচকি হেসে বলল, ইটস ওকে, সরি বলার দরকার নেই। আমি আপনার সাথে যা করেছিলাম তাতে যে কারোরই রাগ হবার কথা, দ্যাটস হোয়াট আই এম সরি। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে। পুরনো সবকিছু ভুলে এখন নতুনভাবে শুরু করি। ক্যান উই ফ্রেন্ডস? তিশাও হাসি মুখে বলল, ইয়েস উই ক্যান। ওকে দেন। আপনাকে কি আমি তুমি করে সম্বোধন করতে পারি? না মানে ফ্রেন্ডসদের মাঝে আপনি সম্বোধন স্যুট করে না। হ্যাঁ অবশ্যই, এমনিতেও আপনি আমার বড়ই হবেন, তো আমাকে তুমি করে বলতে পারেন। থ্যাংক ইউ তিশা। আচ্ছা শোনো, আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে আজ হিমছড়ি যাচ্ছি, তো তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে চাইলে আসতে পারো আমাদের সাথে। ওয়াও, তোমার তো অনেক ইচ্ছে হিমসুরি যাওয়ার। ঠিক আছে, আমি বলছি ওদের, ওরা নিশ্চয়ই রাজি হবে। আচ্ছা তাহলে ঘন্টাখানিক পর রিসিপশন এরিয়ায় এসো তোমরা, ঠিক আছে? আচ্ছা। তিশা বেরিয়ে গেল রুম থেকে। ফাহিম মুচকি হেসে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটাকে নিয়ে কেমন অনুভূতির সৃষ্টি হচ্ছে ওর মনে। মনে হচ্ছে এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতেই হবে। সমুদ্রের মাঝে জমে থাকা বড় বড় পাথরের ওপর বসে আছে খুশি। হাঁটুতে থুতনি ঠেকিয়ে দৃষ্টির বাণ চালিয়েছে সামনের সুদর্শন যুবকটার পানে, যে আপাতত ফলা দিয়ে মাছ ধরতে ব্যস্ত। গায়ের শার্ট খুলে রেখে প্যান্টটা হাঁটু পর্যন্ত গুটিয়ে নিয়ে পানিতে নেমেছে প্রহর। নীল সমুদ্রের পানি এই যুবকটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। এত কেন সুদর্শন এই ছেলেটা? চোখের নজরকে তো অনেক আগে বেইমান করে দিয়েছে। এখন বুঝি আমাকে চরিত্রহীন করার ষড়যন্ত্র করেছে সে? এসব যে তার সূক্ষ্ম মস্তিষ্কের অভিসন্ধি তা ভালোই বুঝতে পারছে খুশি। তাই তো ওকে এনে এখানে তার সামনে বসিয়ে রেখেছে, যাতে নিজের পরিকল্পনার প্রয়োগ করতে পারে আমার উপর। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? নিজের সাথে যুদ্ধ করে কতক্ষণই বা টিকে থাকতে পারবে ও? হঠাৎ প্রহরের প্রফুল্ল স্বরে খুশির ঘোর কাটল। প্রহর একটা বড় মাছ ধরতে সক্ষম হয়েছে, সেটাই দেখাচ্ছে ওকে। প্রহর মাছটা একটা পাত্রে রেখে খুশির কাছে এসে কোনো কথাবার্তা ছাড়াই সোজা খুশিকে কোলে তুলে নিল। খুশি হড়বড়িয়ে উঠে বলল, আরে আরে, সমস্যা কি তোমার? বলা নেই ক নেই, সবসময় খালি তুলে নাও কেন? আমার কি পানি নাকি? প্র্যাকটিস করছি বাবু, আমাদের ফুটবল টিমের প্লেয়ারদের পাল্টে হবে না, তারই প্র্যাকটিস করছি, বুঝেছো? প্রহর কথা বলতে বলতে খুশিকে নিয়ে পানিতে নামছে। খুশি সেটা দেখে চোখ বড় বড় করে বলল, এই এই, তুমি পানিতে নামছো কেন? ভিজে যাবো তো আমি। হ্যাঁ, তো ভেজার জন্যই তো নিয়ে যাচ্ছি। 2 দিন হলো গোসল করো না, আর কতদিন বিনা গোসলে থাকার প্ল্যানিং আছে? হ্যাঁ জানি নোংরা থাকা তোমার ফেভারিট বিষয়, তবে আমার মোটেও না। আমার অপরিষ্কার একদম পছন্দ না, তাই তোমাকে এখন গোসল একদম ফ্রেশ হয়ে যেতে হবে, ঠিক আছে? গোসল করতে হবে মানে? তা ওই ঠান্ডা পানিতে? মোটেও না। আর তাছাড়া আমি চেঞ্জ করে পরবো কি? আমার কাছে কি কাপড় চোপড় আছে নাকি? তোমার প্রেমিককে কি এত কাঁচা প্লেয়ার মনে হলো তোমার?
তোমাকে যদি আনতে পারি তাহলে তোমার জন্য কাপড় চোপড় আনা কি খুবই একটা কঠিন ব্যাপার? তার এইসব ভেবে বাহানাবাজি করে কোনো লাভ নেই। গোসল তো তোমাকে করতেই হবে। খুশির কোনো বাহানায় ফলপ্রসূ হলো না। প্রহর ওকে পানিতে নামিয়েই দম নিল। খুশিকে কোলে নিয়েই পানির গভীরে নামলো প্রহর। ডুব দিল স্বচ্ছ পানির গহ্বরে। শীতে কেঁপে উঠল খুশি। আঁকড়ে ধরল প্রহরের গলা। শীতের মাঝে এই অত্যাচারের জন্য প্রহরের ওপর চরম ক্ষিপ্ত হচ্ছে খুশি। গোসল শেষে আবারও উঠে এলো খুশিকে নিয়ে। ঘরে এসে নামিয়ে দিল খুশিকে। প্রহরের ব্যাগের ভিতর থেকে একটা প্যাকেট এনে বেডের উপর রেখে বলল, চেঞ্জ করে এটা পরে নাও, আমি বাইরে যাচ্ছি। প্রহর বাইরে যেতেই খুশি প্যাকেট খুলে দেখল একটা আকাশি নীল শাড়ি আছে তাতে। খুশি বুঝতে পারল এই জবরদস্তি গোসল করানোর উদ্দেশ্যটা কি, কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই। ওর কাছে আর কোনো কাপড় চোপড় নেই, তাই না চাইতেও এটাই পরতে হবে। কিন্তু ও তো শাড়ি পরা ভালো করে জানেও না। প্রহরকে এটা বললে সে আরও সুযোগের সদ্ব্যবহার করতে চলে আসবে। না না না, এর চেয়ে ভালো আমি নিজেই যা পারি তাই করি। খুশি চেঞ্জ করে নিজেই কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে নিল, কিন্তু বাইরে যেতে পারছে না ও। শাড়ি পরে প্রহরের সামনে যেতে কেমন লাগছে যেন ওর, তাই ওভাবেই রুমে বসে রইল। তবে সেটা আর বেশিক্ষণ পারল না। কিছুক্ষণ পরই দরজার কড়া নাড়ল প্রহর। এতক্ষণে প্রহর বাইরেই নিজের কাপড় চেঞ্জ করে নিয়েছে, তাই এবার খুশিকে ডাকছে। আর আবারও ব্যর্থ হয়ে দরজা খুলে দিল খুশি। দরজা খুলে দিলে প্রহরের নজর ধন্য হলো প্রিয়তমার দর্শনে। এই প্যাঁচানো অগোছালো ভাবে পরা শাড়িতেও পৃথিবীর সবচেয়ে অপরূপা মনে হচ্ছে সামনের রমণীকে, যে রমণীতে প্রহর বারংবারই ধরাশায়ী। ভালোবাসা বুঝি এমনই, নিজের ভালোবাসার মানুষকে সব রূপেই অবিস্মরণীয় লাগে। প্রহর মুগ্ধ নয়নে তাকিয়ে খুশির কাছে এসে বলল, শাড়ি পরতে পারো না, আমাকে বলোনি কেন? এসো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি। খুশি আমতা আমতা করে বলল, না না থাক, আমি এভাবেই ঠিক আছি। প্রহর ঠোঁটে দুষ্টু হাসির রেখা ঝুলিয়ে খুশির দিকে ঝুঁকে বলল, কেন, ভয় হয় বুঝি? আমি কাছে আসলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না, তাই না? খুশি গলা ঝেড়ে বলল, এমন কিছুই না। ঠিক আছে, শাড়ি পরাতে দাও, তাহলে না হয় বিশ্বাস করব। ওকে পরিয়ে দাও, আমার কিছু যায় আসে না। প্রহর মুচকি হেসে খুশির শাড়ি ঠিক করে দিতে লাগলো। শাড়ি পরাতে গিয়ে প্রহরের হাতের স্পর্শ লাগছে খুশির অঙ্গে। কোনো বিনার তার যেন বেঁচে উঠল প্রতি ইন্দ্রে। শিহরণ জাগছে খুশির মনে। মন মস্তিষ্কের মাঝে শুরু হচ্ছে সংগ্রাম। দুর্বল হয়ে পড়ছে খুশি। যে কোনো সময় মন মস্তিষ্কের এই লড়াইয়ে মস্তিষ্ককে প্রবলভাবে হারিয়ে দিবে মন। কিন্তু ওকে হারলে যে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। শাড়ি পরানোর শেষে প্রহর দুই হাতে খুশির মুখটা আগলে ধরে মোহিত নয়নে তাকিয়ে বলল, আজ তো তোমাকে দেখে সমুদ্রও হিংসা করবে। এই নীল শাড়িতে যে তুমি ওই নীল সমুদ্রের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছ। প্রহরের জাদু যেন খুশিকে মন্ত্রমুগ্ধের ন্যায় বশ করে নিচ্ছে। পারছে না নিজেকে আটকাতে। প্রহর নামের আগুন যে ওর শক্ত করে রাখা বরফের পারদটাকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। নিজেকে বাঁচাতে খুশি প্রহরের কাছ থেকে সরে যেতে লাগলো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। প্রহরের হাতে আটকা পড়ল ওর হাত। প্রহর খুশির হাত ধরে মায়াবী কণ্ঠে বলল, হাই হাইনেস, উইল ইউ ডান্স উইথ মি প্লিজ? খুশির এখন বড় অসহায় লাগছে নিজেকে। করুণ চোখে তাকালো প্রহরের পানে। এমন কেন করছে প্রহর? এমন করলে কিভাবে শক্ত রাখবে ও নিজেকে? এই যে এই বিনয়ী আবদারকে এখন কিভাবে মানা করবে ও যে পারে না মানা করতে। খুশির হ্যাঁ বলার অপেক্ষায় রইল না প্রহর। নিজের ফোনের প্লে লিস্ট থেকে একটা গান প্লে করে ফোনটা বেডের ওপর রাখল। খুশিকে টান দিয়ে নিজের কাছে এনে নিজের বাম হাত খুশির ডান হাতের মাঝে দিয়ে আর ডান হাতটা গলিয়ে দিল শাড়ির ফাঁকে খুশির উন্মুক্ত কোমরে। খুশির চোখে স্থির দৃষ্টি রেখে স্লোলি মোশনে নাচতে আরম্ভ করলো। দুজনের চোখের দৃষ্টি এক হয়ে আছে। চোখের ভাষায় আবেগের আদান প্রদান হচ্ছে। প্রহরের চোখের ওই সীমাহীন মায়ায় হারিয়ে যাচ্ছে খুশি। পারছে না আর নিজেকে আটকাতে। দুনিয়ায় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নেতিয়ে পড়ছে সে। প্রহরের জোয়ারে ভেসে যাচ্ছে সে। আর খুশিতে মত্ত প্রহর আরও নেশায় জড়িয়ে পড়ছে। খুশিময় নেশা, যে নেশা প্রতিনিয়ত ঘায়েল করে ওকে।
দুজনেই হারিয়ে যাচ্ছে কোনো এক মোহনীয়তার গভীরে। প্রহরের তীক্ষ্ণ নজর পড়ল খুশির অধর যুগলে। মাথা ধীরে ধীরে ঝুঁকিয়ে এগুলো সে ওই অধর পানে। খুশিও ঘোরের মাঝেই চোখ বুজে নিল। অতপর মিলিত দুজনের অধর যুগল। অধর সুধা পান করতে লাগলো দুজন। খুশির কোমরে চলছে প্রহরের হাতের বিচরণ। খুশির বদনে কম্পন জেগে উঠছে, যা প্রহরের নেশাকে আরো বাড়িয়ে দিচ্ছে। প্রহর এবার ধীরে ধীরে নেমে এলো খুশির গলায়। অধরের ছোঁয়া লাগতে লাগলো খুশির কাঁধ আর গলায়। নিঃশ্বাস ভারী হয়ে আসছে খুশির। প্রহরের মাথার পিছনের চুল খামচে ধরল সে। এই মধুর মুহূর্তে হঠাৎ খুশির মাথার যন্ত্রণা আবারও শুরু হয়ে গেল। এবার প্রচণ্ড বেগের যন্ত্রণা শুরু হলো। খুশির মাথা ফেটে যাচ্ছে, সহ্য করতে পারছে না ও। দুই হাতে মাথা চেপে ধরল। ব্যথার আর্তনাদে মুখ দিয়ে হালকা আওয়াজ বের হলো। আহ! থেমে গেল প্রহর। এক ঝটকায় মাথা তুলে তাকালো খুশির দিকে। খুশিকে এভাবেই দেখে আঁতকে উঠল প্রহর। দুই হাতে খুশির মুখ ধরে আতঙ্কিত কণ্ঠে বলল, এই খুশি রানী, কি হয়েছে? এমন কেন করছো? কি হয়েছে আমাকে বলো। কথা বলতে পারছে না খুশি। মাথা ব্যথার সাথে এবার বমি ভাব শুরু হলো। খুশি মুখে হাত চেপে দৌড়ে গেল ওয়াশরুমের ভেতর। ওয়াশরুমের দরজা আটকে দিয়ে গড়গড় করে বমি করে দিল। বমি করে ক্লান্ত হয়ে গেল খুশি। নিচে বসে হাঁপাতে লাগলো ও। প্রহরের এদিকে ভয়ে আত্মা কাঁপছে। ও ওয়াশরুমের দরজার কাছে এসে খুশির বমি করার শব্দ শুনতে পেল। প্রহর আরো আতঙ্কিত হয়ে দরজায় চাপড় মেরে বলতে লাগলো, তুমি ঠিক আছে খুশি? আমাকে ভেতরে আসতে দাও প্লিজ, কথা বলো। বমি করে এখন একটু আরাম লাগছে খুশির। মাথা ব্যথাটাও কমে এসেছে। চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিল। দুদিন হলো ওর মেডিসিনগুলো ঠিকমতো না নেওয়ার কারণে এমন হচ্ছে। তবে বাইরে প্রহরের ডাকে অন্তর কেঁপে উঠল খুশির। এখন কি বলবে সে প্রহরকে? ওই পাগলটাকে এখন কি বুঝ দিবে? বাইরে গেলেই প্রহর এখন ওর সামনে সওয়াল জবাব শুরু করে দিবে। এখন তো আর কোনো বাহানাও দেওয়া যাবে না। আর সত্যিটা বলা কোনো মতেই বলা সম্ভব না। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে খুশির। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ ওর মাথায় ভয়ঙ্কর এক ভাবনা এলো। এখন এই একটাই উপায় আছে ওর কাছে। হ্যাঁ, ওকে এটা করতেই হবে। এটার পর প্রহরকে ঘৃণা করতে বাধ্য হবে আর ওর পিছাও ছেড়ে দিবে। বুকের ভেতর পাথর চেপে সেই সিদ্ধান্ত নিয়ে দরজা খুলে বাইরে বের হলো খুশি। খুশি বের হতেই প্রহর খুশির মুখ করে চিন্তিত সুরে বলল, কি হয়েছে তোমার খুশি? বলো না আমাকে প্লিজ। খুশি মনে মনে নিজেকে প্রস্তুত কথাটা বলার জন্য। চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে নিজেকে শক্ত রাখার প্রবল চেষ্টা করছে। ও যা বলতে যাচ্ছে তারপর হয়তো প্রহর ওর মুখও দেখতে চাইবে না, চিরতরে চলে যাবে ওর জীবন থেকে। তবুও ওকে এটা করতেই হবে। খুশিকে চুপ থাকতে দেখে প্রহরের ভয় ক্রমে বেড়েই যাচ্ছে। প্রহর অস্থির কণ্ঠে বলল, I'm scared খুশি, প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন্ড। খুশি এবার চোখ খুলে নিচের দিকে তাকিয়ে ঢোক চিপে দৃঢ় গলায় বলল, কি 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 আবার হবে? সব মেয়েদের বিয়ের পরে যা হওয়ার কথা তাই হয়েছে। প্রহর প্রথমে ভ্রুকুচকে খুশির কথার মর্মার্থ বোঝার চেষ্টা করল। অতপর বিষয়টা যখন ওর মস্তিষ্কে প্রবেশ করল তখন কিছুক্ষণের জন্য ওর বোধশক্তিহীন হয়ে পড়ল। খুশির বলা কথাটা যেন কথা ছিল না, ওটা ছিল একদল বিষাক্ত তীর, যা প্রহরের হৃৎপিণ্ডের এফোর ওফর হয়ে গেল। শরীরের সব শক্তি যেন হ্রাস পেল। খুশিকে ধরে রাখা হাত দুটো ঝট করে সরিয়ে নিল প্রহর। অনুভূতি শূন্য হয়ে নিজের কদম পেছাতে লাগলো সে। ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে গেল প্রহর। আজ শেষ আশাগুলোর সাথে ওর আত্মার যেন মৃত্যু হলো আজ। ওর মাঝে যেন সব শূন্য হয়ে গেল। প্রহর কোনো রকমে উঠে দাঁড়িয়ে দৌড়ে বাইরে চলে গেল। প্রহর চলে যেতেই খুশি মুখে হাত চেপে ওখানেই বসে পড়ে কাঁদতে লাগলো। প্রহরকে আজও সত্যি করে সরিয়ে দিল। প্রায় 2 ঘন্টা পর ফিরে এলো প্রহর। প্রহরের দিকে তাকাতেই আঁতকে গেল খুশি। প্রহরকে কেমন বিধ্বস্ত লাগছে। চোখ দুটো লাল টকটক করছে, মুখটা রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেছে। প্রহর এসেই খুশির দিকে না তাকিয়ে নিচ দিকে তাকিয়ে থমথমে গলায় বলে উঠল,
চলুন আপনাকে রিসর্টে পৌঁছে দিয়ে আসি। প্রহরের মুখে আপনি ডাক শুনে খুশির বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠল। তবে ও যা করেছে তাতে তো এটা হবারই ছিল। তাই খুশি কিছু না বলে মাথা ঝাঁকিয়ে প্রহরের পিছু পিছু গেল। প্রহর খুশিকে একটা প্রাইভেট শিপে করে কক্সবাজার ফিরে এলো। তারপর গাড়িতে করে রিসোর্টে ফিরে এলো। সারা রাস্তা প্রহর একবারের জন্যেও খুশির দিকে তাকালো না, আর না কোনো কথা বলল। রিসোর্টে এসে গাড়ি থামালো। খুশি শেষবারের মতো কিছু বলতে গেলে প্রহর হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, প্লিজ নামুন। আর আমি আপনার সাথে যা কিছু করেছি পারলে ক্ষমা করে দিয়েন। আমার এই মুখ আর কখনো আপনাকে দেখতে হবে না, কথা দিচ্ছি। এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। খুশি অশ্রুসিক্ত চোখে গাড়ি থেকে নেমে এলো। সাথে সাথেই প্রহর গাড়ি নিয়ে চলে গেল। খুশি অশ্রু ভরা চোখে তাকিয়ে রইল সেদিকে। আজ আরও একবার ওর প্রেম কাব্যের সমাপ্তি ঘটল। কালো নিশি ঢলে পড়েছে চারপাশে। তবে এই রাতের থেকেও বেশি কালো অন্ধকার ঘিরে খুশির জীবনে। এই অসহনীয় যন্ত্রণার থেকে তো মরণ ঢের ভালো। এই মুহূর্তে নিজের চাইতে বেশি প্রহরের চিন্তা হচ্ছে। আজকে প্রহরকে একেবারে অন্যরকম লাগছিল। এর আগে কখনো এমন দেখা যায়নি ওকে। না জানি ওর ভেতরে কি ঝড় চলছে। ওর মেন্টাল স্টেটমেন্ট এই মুহূর্তে ঠিক নেই। ও আবার উল্টোপাল্টা কিছু করে না বসে। এসব চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে খুশি। রুমের মাঝে পায়চারি করছে শুধু। কয়েকবার প্রহরের নাম্বারে ফোন দেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু প্রহর ফোন ধরেনি। তারপর থেকে ওর ফোন বন্ধ আসছে। বারে বসে একের পর এক অ্যালকোহল পান করে যাচ্ছে প্রহর। তবে কিছুতেই কিছু হচ্ছে না। বুকের আগুন কিছুতেই কমছে না। কানে শুধু বারবার খুশির বলা সেই কথাটাই ভাসছে। তার সাথে বাড়ছে দহন জ্বালা। সারা শরীর জ্বলছে দাউ দাউ করে। এই মুহূর্তে পুরো পৃথিবীটাকে নিজের আগুনে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে। যন্ত্রণায় সারা শরীর ফেটে যাচ্ছে। সহ্য করতে পারছে না আর প্রহর। গ্লাস বাদ দিয়ে এবার পুরো বোতল হাতে তুলে নিল। একদমে শেষ করে ফেলল পুরো বোতল। তবুও শান্তি পাচ্ছে না। কিছুতেই কমছে না এই মরণ যন্ত্রণা। ক্রুদ্ধ হয়ে হাতের বোতল উঠিয়ে সজোরে নিচে আছাড় মারল। বাড়ি রাখা সব বোতলগুলো ঠেলে ফেলে দিল। আর মুখ দিয়ে উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। বাড়ির ওয়েটারটা এসে প্রহরের ধরে আটকানোর চেষ্টা করে বলতে লাগলো, স্যার স্যার প্লিজ তামাশা করবেন না, বাকি কাস্টমারের ডিস্টার্ব হচ্ছে। প্রহর ওয়েটারের কলার চিপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, কাস্টমারদের ডিস্টার্ব হবে সেই ভয় করছিস? আর আমার কি? হ্যাঁ আমার কি? আমার লাইফ ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার কি? আর কি সব মাল রেখেছিস তোরা? আমি কোনো কিছু ভুলতে পারছি না কেন? এমন কোনো কিছু নেই তোদের কাছে যা নিলে আমি সব ভুলে যেতে পারবো? বল, আছে এমন কিছু? ওদের মাঝে এক ওয়েটার প্রহরের কানে আস্তে করে বলল, স্যার মাল আছে, ওটা গোপন মাল, আপনি কি নেবেন? একবার নিলে সব ভুলে যাবেন, তবে টাকাও একটু বেশি লাগবে স্যার। প্রহর পকেট থেকে নিজের ভিজিটিং কার্ড বের করে ওয়েটারকে দিয়ে বলল, এবার নিশ্চয়ই বুঝতে পারছিস তুই কার সাথে কথা বলছিস। টাকা চিন্তা ছাড় আর মাল নিয়ে আয়। স্যার ওটা ইনলিগাল জিনিস, এখানে আনা যাবে না, আপনি আমার সাথে চলুন। প্রহর ওয়েটারের সাথে আলাদা একটা রুমে এলো। ওয়েটার একটা বক্স এনে তার ভিতর থেকে একটা ড্রাগসের শিশি আর একটা সিরিঞ্জ বের করলো। ওয়েটার সিরিঞ্জে ড্রাগস ভরে প্রহরকে পুশ করতে গেলে প্রহর ওয়েটারকে হাত থেকে সিরিঞ্জটা নিয়ে বলল, তুই যা, আমি একাই করে নেবো। কিন্তু আপনি একা নিলে সমস্যা হতে পারে, এটা ওভারডোজ হয়ে গেলে আপনার অনেক ক্ষতি হতে পারে, এমনকি আপনার জানও যেতে পারে। প্রহর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তোকে যেতে বললাম, তুই যা। কিন্তু স্যার। প্রহর এবার রাগী কণ্ঠে বলল, আই সেড গেট লস্ট। ছেলেটা এবার ভয় পেয়ে চলে গেল। প্রহর সিরিঞ্জের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বলল, I love become poison খুশি and now finally it's destroy me but I love this also. প্রহর সিঁড়ির পুরোটাই নিজের হাতে পুশ করে নিল। আর কিছুক্ষণের মধ্যেই প্রহর চলে গেল। প্রহর ঢলে পড়ল। ওয়েটার ছেলেটা বাইরে এসে অন্য ওয়েটারকে বলল, ভাই ওই স্যার তো পুরাই ওভারডোজ নিয়ে ফেলেছে, এখন কি করব? উনি তো মারা যেতে পারে। অন্য ওয়েটার বলল, আচ্ছা দাঁড়া, আমি ওই স্যারকে চিনি, উনি মেহেরাব ইন্ডাস্ট্রিং মালিক, এখানে ওনাদের রিপোর্ট আছে, আমি রিপোর্টে ফোন করে বলে দিচ্ছি। সারাটা রাত অস্থিরতায় কেটেছে খুশির। একটুও ঘুমোতে পারেনি। মনটা প্রচুর অশান্ত হয়ে যাচ্ছে। অজানা কোনো ভয়ে বুকটা ধুকপুক করছে। একবার প্রহরের কোনো খবর না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না কিছুতেই।
আজ ওরা চলে যাবে। জারিফ এসে প্যাকিং করতে বলে গেছে, একটু পরেই বের হতে হবে। কিন্তু যাওয়ার আগে একবার প্রহরের খবর না পেলে ও যে শান্তি পাবে না। প্রহরের নাম্বার সেই রাত থেকে বন্ধ আসছে, তাই এবার খুশি সব দ্বিধা দ্বন্দ্ব ফেলে ফাহিমের নাম্বারে কল দিল। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। খুশি বলে উঠল, দেব। আই মিন ফাহিম ভাইয়া, আমি খুশি বলছি। ফাহিম ওপাশ থেকে তিক্ত কণ্ঠে বলে উঠল, এখন কেন ফোন করেছেন আপনি? আর কি চান? আপনি যা চেয়েছিলেন তা তো করে ফেলেছেন, এখন আর কিসের জন্য ফোন করেছেন? খুশি ভয়ের্থ কণ্ঠে বলল, মামা মানে প্রহর ঠিক আছে? ওর কিছু হয়নি তো? ওয়াও, আপনি সত্যি গ্রেট। প্রহরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন ওর জন্য চিন্তা দেখাচ্ছেন। অন্তর কেঁপে উঠল খুশির, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মৃত্যুর মুখে মানে কি বলছেন আপনি? ভাইয়া প্লিজ বলুন না প্রহরের কি হয়েছে, ও ঠিক আছে তো? হ্যাঁ, মৃত্যুর মুখে। প্রহর কাল ড্রাগসের ওভারডোজ নিয়ে ফেলেছে। ওখানকার কেউ ফোন করে জানায় আমাদের। আমি তখনই রাতেই ওকে হসপিটালে নিয়ে আসি, এখনো জ্ঞান ফিরেনি ওর। পায়ের নিচ থেকে মাটি সরে গেল খুশির। খুশির হৃদস্পন্দন থমকে গেল। মুহূর্তেই অনুভূতি শূন্য হয়ে পড়ল ও। হাত পা ঠান্ডা হয়ে এলো। ওপাশ থেকে ফাহিম আরও বলতে লাগলো, আর এসব কিছু আপনার জন্য হয়েছে। আপনি জানেন, এখন আমার নিজেকেই প্রহরের কাছে অপরাধী মনে হয়, কারণ কোথাও না কোথাও আপনার সাথে সম্পর্কে জড়াতে আমি ওকে পুশ করেছিলাম, আর তার ফলস্বরূপ দেখুন এত কষ্ট পাচ্ছে ও। এর চেয়ে তো ভালো হতো আপনি ওর জীবনে কখনো আসতেনই না। কেন আমার বন্ধুদের সাথে এমন করলেন? ও তো সবটা উজাড় করে আপনাকে শুধু ভালোই বেসেছিল, তাহলে কেন করলেন ওর সাথে এমন? প্রহরের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আর না আপনাকে। কথাগুলো বলেই ফোন কেটে দিল ফাহিম। খুশি শরীরের ভর ছেড়ে দিয়ে ঠাস করে নিচে বসে পড়ল। পুরো পৃথিবী যেন থমকে গেছে মুহূর্তেই। এটা কি হয়ে গেল? এমনটা তো ও চায়নি। যাকে ভালো রাখার জন্যে এত কিছু করলাম, সে কিনা আজ মৃত্যুর মুখে? না না না, এ হতে পারে না। আমার প্রহরের কিছু হতে পারে না। আমি থাকতে আমার প্রহরের কিছু হতে দিব না। যাকে বাঁচানোর জন্য আমি এত কিছু করলাম, আমার বিরহে যদি সে নিজেই না বাঁচে, তাহলে এসবের কি ফায়দা? না না, আমি আমার প্রহরকে কিচ্ছু হতে দিব না। আমি আজই সব বলে দিব প্রহরকে, হ্যাঁ সব বলে দিব। আর দূরে যাব না ওর থেকে, কখনোই না। খুশি উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে দৌড়ে বাহিরে বেরিয়ে গেল। নিচে এসে রিসেপশন থেকে প্রহর কোনো হসপিটালে আছে সেটা জেনে নিল। আর এক মুহূর্তও দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে শুধু একটাই দোয়া করছে, ওর প্রহর যেন ঠিক থাকে, ওর যেন কিছু না হয়। হসপিটালে এসে দৌড়ে ভেতরে গেল খুশি। বুক কাঁপছে ওর। ভেতরে চেয়ে যেন প্রহরকে ঠিক দেখে এটাই দোয়া করছে। রিসেপশন থেকে প্রহরের কেবিন নাম্বার জেনে নিয়ে দ্রুত পায়ে সেদিকে এগুলো। পড়ি করে দৌড়তে গিয়ে সিঁড়ির ওপর পড়ে গেল খুশি। হাত পায়ে প্রচুর ব্যথাও পেল, তবে সেসবে ভ্রুক্ষেপ নেই খুশির। আবারও উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে এগুলো প্রহরের রুমের দিকে। প্রহরের কেবিনের দরজায় এসে দেখতে পেল প্রহরের জ্ঞান ফিরেছে। ফাহিমের সাথে কথা বলছে ও। প্রহরের জ্ঞান ফিরেছে দেখে খুশির দেহে যেন প্রাণের সঞ্চালনা হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের ভেতরে কদম বাড়ালো খুশি। প্রহরের নজর পড়ল খুশির দিকে, তবে খুশিকে দেখে ওর চেহারার ভাবভঙ্গির তেমন পরিবর্তন হলো না। ফাহিম পিছনে ফিরে খুশিকে দেখে একটু অবাক হলো। খুশির কাছে এগিয়ে এসে বলল, ভাবি, আই মিন আপনি এখানে কি করছেন? সরি, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই উল্টাপাল্টা বলে ফেলেছি। তবে আপনার এখানে আসা ঠিক হয়নি। খুশি অনুনয়ের সুরে বলল, প্লিজ ভাই, আমাকে একটু প্রহরের সাথে দেখা করতে দিন, শুধু 5 মিনিট। দেখুন, একটু আগে প্রহরের জ্ঞান ফিরেছে। আপনাকে দেখে প্রহর আবার হাইপার হয়ে যেতে পারে, তাই আপনি এখন এখান থেকে চলে যান প্লিজ। প্রহর এবার বলে উঠল, ইটস ওকে ফাহিম, আই এম ফাইন। আসতে দাও ওনাকে, দেখি কি বলতে চান উনি। ফাহিম একবার প্রহরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমের বাইরে চলে গেল। খুশি আস্তে আস্তে প্রহরের বেডের কাছে এসে দাঁড়ালো। প্রহরের দিকে তাকিয়ে ভারাক্রান্ত গলায় বলল, প্রহর, তুমি ঠিক আছো? প্রহর রুষ্ট চোখে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আনফর্চুনেটলি আই এম অল রাইট। আই এম সো সরি মিস খুশি। সরি মিসেস খুশি। অতি দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমি একদম ঠিক আছি। খুশি আহত কণ্ঠে বলল, এসব কি বলছো প্রহর? ঠিকই তো বলছি। আপনি নিশ্চয়ই দেখতে এসেছিলেন আপদটা সত্যি সত্যি বিদায় হলো কিনা, কিন্তু স্যাডলি আপনাকে সে অসীম খুশিকা দিতে পারলাম না।
আপনার আশায় তো বালিচাপা পড়ে গেল। সত্যি আপনার সাথে এটা একদম ঠিক হলো না। আপনি কত আশা নিয়ে এসেছিলেন আমার মৃত ডেড বডিটা দেখে নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য, কিন্তু সেটা তো আর হলো না। প্রহরের কথার এই বিষাক্ত তীর খুশির হৃৎপিণ্ড ঝাঁঝরা করে দিচ্ছে। খুশির সব কথাগুলো গলার মাঝে এসে আটকে গিয়ে দলা পাকিয়ে গেল। তবুও কোনো রকমে ঢোক গিলে কিছু বলার চেষ্টা নিলেই প্রহর আবারও বলে উঠল, জানেন, আজ নিজেকে দুনিয়ার সব থেকে বড় ইডিয়েট মনে হচ্ছে। আপনার মধ্যে একটা স্বার্থপর বিশ্বাসঘাতিনীর জন্য আমি আমার জীবনটা পর্যন্ত দিতে চেয়েছিলাম। আমার মতো অপদার্থ দুনিয়াতে আর একটাও হবে না। মানুষ একবার চোট খেয়ে শেখে, পরবর্তীতে আবারও সেই ভুল করার বোকামি করে না। অথচ এই আমি দুইবার একই ভুল করলাম। নারী যে কত বড় ধোঁকাবাজ হয় সেটা আমি আগে থেকে জানা সত্ত্বেও আবারও আপনার পাতা ফাঁদে পা দিলাম, আর তার যথাযথ ফলও পেয়ে গেলাম। আই ডিজার্ভ ইট অ্যাকচুয়ালি। প্রহরের তিক্ত কথায় খুশির ভেতরে যেন রক্ত ক্ষরণ হচ্ছে। খুশি অশ্রু সজল চোখে বলতে নিল, প্রহর আমার কথাটা তো শোন। খুশিকে মাঝপথেই থামিয়ে দিয়ে প্রহর দৃঢ় কণ্ঠে বলল, ব্যাস, অনেক শুনেছি আপনার কথা। আর না, আর আপনার এই মিথ্যে চোখের পানি আমাকে আর ভেজাতে পারবে না। আমি বুঝে গেছি আপনার মনোকামনা। আপনি চান আমি সারা জীবন আপনার বিরহে দেবদাস হয়ে থাকি, আর আমার কষ্ট দেখে আপনি পৈশাচিক আনন্দ পান। তবে আপনার এই মনোকামনা পূরণ হতে দেবো না আমি, আপনাকে আর ভিজতে দেবো না। অনেক হয়েছে, আর না, এবার আমিও আপনাকে দেখিয়ে দেবো যে আমার জীবনে আপনার কোনো স্থান নেই। ইভেন নট এক্সিস্ট টু মি। আপনাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি, ইভেন বেটার থাকতে পারি। দাঁড়ান, আপনাকে এক্ষুনি সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে। প্রহর এবার উচ্চস্বরে ফাহিমকে ডাক দিল। একটু পরেই ফাহিম তড়িঘড়ি করে ভেতরে এলো। প্রহর ফাহিমকে উদ্দেশ্য করে বলল, ফাহিম বাবাকে এক্ষুনি ফোন করে বলো আমার জন্য মেয়ে দেখতে। যে কোনো মেয়ে হলেই চলবে, আমি 2 দিনের মাঝে বিয়ে করতে চাই। ফাহিম অবাক হয়ে বলল, প্রহর কি বলছিস তুই? আচ্ছা, আগে আমরা এখান থেকে বাসায় যাই, তারপর দেখা যাবে। দেখা দেখি, তোকে যা বললাম তুই তাই কর, এক্ষুনি, এই মুহূর্তে। ওকে ওকে, আমি বলছি, তুই হাইপার হোস না। আমি বাইরে গিয়ে আঙ্কেলকে ফোন করছি। ফাহিম আবারও বাইরে চলে গেল। খুশি শুধু নীরব দর্শকের মতো সব দেখে যাচ্ছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে ও। রাজ্যের সব যন্ত্রণা যেন খুঁজে খুঁজে খুশির ঠিকানায় চলে এসেছে। এত কষ্ট কেন হচ্ছে ওর? এটাই তো ও চেয়েছিল। প্রহরকে ঘৃণা করে নিজের জীবনে অগ্রসর হবে সেই পরিকল্পনাই তো এত সংগ্রাম করলো ও। তবে আজ যখন সবকিছু ওর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, তাহলে এত কেন যন্ত্রণা হচ্ছে? বুকটা কেন পুড়ে যাচ্ছে ওর? হোক যন্ত্রণা, যত ইচ্ছে হোক, তবুও ওকে এই বিষ পান করতেই হবে। ও তো এখানে এসেছিল প্রহরকে সবটা জানাতে, কিন্তু এখন যখন প্রহর নিজেই ওকে ভুলে নিজের জীবনে অগ্রসর হচ্ছে, তখন ও আর প্রহরের পথে বাধা হবে না, কিছুতেই না। প্রহর আবারও বলে উঠল, আপনি এখন যেতে পারেন মিসেস খুশি। আপনার এই মুখ আর আমি কোনোদিনও দেখতে চাই না। আপনি মরে গেলেও দেখতে আসবো না। গলার মাঝে আটকে থাকা কান্নাগুলো গিলে নিয়ে খুশি জোরপূর্বক মুচকি হেসে বলল। প্রহরের বুকটা হঠাৎ কেন যেন কেঁপে উঠল। খুশি আরো বলল, তোমার ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল। ভালো থেকো সবসময়। কথাটা বলেই খুশি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অসাড় হয়ে আসা পা জোড়া অনেক কষ্টের সামনে বাড়ালো। প্রহরের চোখে রক্ত জমে যাচ্ছে। হাতের মুঠো শক্ত করে নিয়েছে। হাতের রগগুলো ফুলে উঠেছে। দাঁত কিরমির করে নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ক্ষোভের বশবর্তী হয়ে যত যাই বলুক না কেন, বেহায়া অবাধ্য মন এখনো চাইছে খুশি না যাক, ফিরে আসুক ওর কাছে। প্রহরের মন জানে, খুশি যদি শুধু একবার এসে বলে, প্রহর আমি আর যাব না, আমি ফিরে এসেছি তোমার কাছে, আমাকে বুকে টেনে নাও, প্রহর সবকিছু ভুলে খুশিকে নিজের বুকে টেনে নিবে। আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না ও। কিন্তু না, খুশি এলো না। ওই তো দরজার বাইরে চলে যাচ্ছে। আবার ওই হরিণী আমার হৃদয় ভেঙে চলে যাচ্ছে। দরজার বাইরে পা রাখলো খুশি। খুশির যেন শরীর আর সাই দিচ্ছে না। পা যেন অনেক ভারী হয়ে গেছে আজ। দেওয়ালের সাথে হাত ভর দিয়ে অনেক কষ্টে পা ফেলছে সে। করিডোরে বসে থাকা কারোর ফোন থেকে কোনো সুর ভেসে আসছে। ফ্লোরে প্রাণহীন দেহের মতো অবহেলায় পড়ে আছে খুশি। নজর তার সামনে হাতে ধরে থাকা ফোনের স্ক্রিনে, যেখানে বরকনের বেশে বসে আছে প্রহর এবং তার বধূ, যেই বেশে কখনো তার থাকার কথা ছিল, আজ সেখানে অন্য কেউ বসে আছে। খুশি সেদিনই কক্সবাজার থেকে ফিরে আসে।
প্রহর ওর কথা রেখেছে। 2 দিনের মাথায় সে বিয়ে করছে। তার বিয়ের ছবি মিডিয়ায় আপলোড করেছে ঘন্টা 2 পূর্বে। তখন থেকেই এভাবে নির্জীব হয়ে পড়ে আছে খুশি। চোখের দৃষ্টি শূন্য। আজ নেই কোনো বেদনা বা বিষাদের ছাপ, চোখে নেই কোনো অশ্রু। আজ আর কোনো অনুভূতি কাজ করছে না খুশির মাঝে, কেবলই শূন্যতার মরুভূমি। ধীরে ধীরে অসর হয়ে আসছে খুশির শরীর, হাত পায়ের শক্তি হ্রাস পাচ্ছে, চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে। হাতে রাখা ফোনটা আর ধরে রাখতে পারল না, হাতের শক্তি হারিয়ে ছেড়ে দিল ফোনটা। চোখের পলক চেপে এলো আপন গতিতে। অন্ধকারের তলদেশে ডুবে গেল খুশি। যাক ডুবে, সে আর ফিরতে চায় না, ফিরতে চায় না এই স্বার্থপর পৃথিবীতে। এটাই যেন হয় ওর শেষ ঘুম। অশান্তি, অস্থির, চপল, অধীর ব্যাকুলতা, এমন সব শব্দের আরও যত অনুভূতি আছে, এই সব কিছুরই প্রতিফলন ঘটছে আপাতত প্রহরের শরীর মন জুড়ে। ক্রোধ আর জেদের বশে বিয়ে তো করতে চেয়েছে ও, আর ওর জেদ মেনে মেয়ে ঠিক করে বিয়েও পাকা করে ফেলেছে জিদার সাহেব। প্রহর একবারের জন্যেও মেয়েটিকে দেখেওনি, শুধু বলেছে 2 দিনের মাঝেই বিয়ে করবে। তাই ওর কথা মতো আজ ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে বিয়ের সময় যত ঘনিয়ে আসছে ততই অস্থিরতায় জ্বলে পুড়ে পড়ছে ও। অশান্তিতে মাথা ফেটে যাচ্ছে, এক মুহূর্তের জন্যেও শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে অনেক খারাপ কিছু হতে চলেছে, অতি মূল্যবান কিছু একটা ছুটে যাচ্ছে ওর হাত থেকে। বিয়ে পড়ানোর জন্য নিচে আনা হয়েছে প্রহরকে। এখানে এসে ওর অশান্তি আরও বেড়ে যাচ্ছে, হাত পায়ের মাঝে নিষ্পিস করছে, অস্থিরভাবে পা দোলাচ্ছে আর হাতের তালু ঘষছে। গলা শুকিয়ে যেন মরুভূমি হয়ে যাচ্ছে ওর। মনে হচ্ছে চারপাশ থেকে বিষাক্ত বিচ্ছুর দল ওকে কামড়াতে এগিয়ে আসছে। একটু পরে কনেকে নিয়ে আসা হলো, কনেকে নিয়ে এসে প্রহরের বসানো হলো। প্রহর একেবারে জন্যেও মুখ তুলে তাকালো না সেদিকে। তবে কনেকে ওর পাশে বসাতেই প্রহরের অশান্তি যেন এবার শিখরে পৌঁছে গেল। মনে হচ্ছে কেউ ওর সারা শরীরে আগুন ঢেলে দিয়েছে। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে ওর অন্তর বাহির। ওর পাশে তো শুধু ওর খুশি বসবে, আর কারোর অধিকার নেই। কারণ না, তাহলে এই মেয়েটা কেন বসেছে ওর পাশে? মেয়েটার এত সাহস কি করে হলো? কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করলো। এবার যেন প্রহরের নিঃশ্বাসই বন্ধ হয়ে আসছে। না, আর পারছে না ও। এখানে আর 1 সেকেন্ডও বসে থাকলে ও দমবন্ধ হয়ে মরে যাবে। কাজী সাহেব যখন কবুল বলতে বলল, তখন হঠাৎ প্রহর ঠাস করে উঠে দাঁড়ালো। সবাই হতবাক হয়ে তাকালো ওর দিকে। প্রহর ওর বাবার সামনে এসে করুণ সুরে বলল,